নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আমরা প্রতি রবিবারই বিশিষ্টজনদের নিয়ে আসি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, দুই বিশিষ্ট অতিথি। আপনারা সকলেই জানেন, আমার সঙ্গে রয়েছেন নির্মল ব্যানার্জি মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক, এবং আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বিশিষ্ট কবি, চিত্রশিল্পী বিষ্ণু সামন্ত মহাশয়। তো যাই হোক, আমি আপনাদের কিছু প্রশ্ন থাকলে সকলে করতে পারেন। আসুন আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে কিছু কথা শুনে নিই। প্রথমে বিষ্ণুদার কাছে যাব। বিষ্ণুদা, আপনাকে স্বাগত। নির্মলদা, আপনাকেও স্বাগত। বিষ্ণুদা কিছু বলুন। ঠিক আছে, আমি আর কি বলবো, আমি তো কয়েকবার সাক্ষাৎকারে এলাম। তো আমাদের সাক্ষাৎকারটা কেমন হচ্ছে? সাক্ষাৎকার ভালোই হচ্ছে। এই ধরনের একটা অভিনব ব্যাপার, এনজয় করছেন অনেকেই, অনেকে কমেন্ট করছেন, এগুলো ভালোই লাগছে। তো আজকে আপনার কাছে কিন্তু কিছু অজানা অচেনা মানুষের কথা শুনবো। হ্যাঁ, অজানা অচেনা বলতে মানে যারা যেসব মানুষরা তাদেরকে আমরা ভুলে গেছি। হ্যাঁ, যে সময় আমরা এখানে সাহিত্য শুরু করেছিলাম, ওই 80-র দশকের মাঝামাঝি থেকে, তো আমি যে এসেছি তার আগে এখানে তো হয়েছে, শুরু হয়ে গেছে। তার আগে এখানে নিম সাহিত্য আন্দোলন হয়েছে, তারপর আরও নানান পত্রিকা বেরিয়েছে। তো আমি যখন আসি তখন মানে এখানে বেশ অনেক পত্রিকা, অনেক লেখক, আমিও তার সঙ্গে ভুলে গিয়েছি। তো তাদের মধ্যে মানে আমার খুব ভালো লাগতো একজনকে, তিনি হলেন নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি হাস্যরসের লেখা লিখতেন, যেটা আমরা খুবই উপভোগ করতাম। সেরকম লেখা রণজিৎ মিত্র লিখতেন কম, কিন্তু নির্মল বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সেই হাস্যরসের লেখার অভাব দুর্গাপুরে, সেইটা পূরণ করেছেন। খুবই শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের কাছে, উনি আজকে উপস্থিত হয়েছেন এখানে। তো তিনি কিছু বলবেন। নির্মলদা, বিষ্ণুদা একটু সাইডে আসুন, কাছে আসুন, একটা সরিয়ে চেয়ারটা। নির্মলদা, এবার আপনি বলুন আপনার কথা। আমি নির্মল বন্দ্যোপাধ্যায়। আমার জন্ম বাঁকুড়া জেলার পাওয়া বলে একটি মানে পাহাড় পরিবেষ্টিত একটা গ্রামে আমার জন্ম, খুব দরিদ্র গ্রাম। সেখানে আমি জন্মেছিলাম, কিন্তু 3 বছর বয়সে আমার মা মারা যায়, আর বাবা মারা যায় 12 বছর বয়সে। অর্থাৎ ওইখানে থাকলে হয়তো ভবিষ্যৎ আমার অন্ধকার হয়ে যেত, কিছু খেতে পেতাম না, কারণ আমাদের জমি জায়গা তেমন বিশেষ কিছু ছিল না। সেজন্য আমাকে বাঁকুড়া গ্রাম থেকে ওই 12-13 বছর বয়সে পালিয়ে আসতে হয়। কোথায় পালিয়ে এলাম? একজনের সঙ্গে এক বাড়িতে একটা রান্নার কাজ পেয়েছিলাম। সে রান্নার কাজ করতে করতে কিছু লোকের সঙ্গে আলাপ হয়। আমাদের বন্ধুবান্ধবের সাহায্যে শাকতুড়িয়া গ্রামের ডিসেগড়ে পালিয়ে আসি। শাকতুড়িয়া গ্রামের পশুপতি আচার্যের সঙ্গে আমার আলাপ হয়। তিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন এবং ডিসেগড় স্কুলের শিক্ষক ছিলেন। তার সঙ্গে আলাপ আমার পরম সৌভাগ্য, এবং তাকে আমি সব কথা বলি যে আমি তো এখানে চাকরি করতে আসিনি, কিছু পড়াশোনা আমাকে করতে হবে। তো তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন স্কুলে ভর্তি হওয়ার। আর আমার সৌভাগ্যক্রমে আমার স্কুলে হেডমাস্টার ছিলেন আশুতোষ গোস্বামী। তিনি আমাদের এই বাঁকুড়ার এলো, তারা আনন্দে আমাকে ভর্তি করে দিলেন। এবং পশুপতিবাবু ওখানে মহিলা সমিতির কাছ থেকে একটা মানে টাকার খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন, যে তাদের টাকাটা আমি হোটেলে থাকতাম, খেতাম। এইভাবে ছিলাম। 7-এ ভর্তি ছিলাম। 7, 8, 9-এ যখন এলাম তখন তারা বললো এবার তো 9-এ আমাদের সায়েন্স এবং আর্টস দুটো ভাগ হয়ে আছে। তা আমি তো আর্টসে পেয়েছিলাম চান্স, অর্থাৎ সায়েন্সের মতো আমার নাম্বার উঠত না। কাজে তারা বলেছিল যে আমরা সাহায্য করব, তাহলে আমার ক্লাসের প্রথম হতে হবে। কিন্তু আমরা আর্টস পড়ে প্রথম হওয়া যায়নি, আমার সাহায্য বন্ধ হয়ে যায়। তার কিছুদিন আমি খুব অসুবিধার মধ্যে ছিলাম। শেষে খুঁড়তে সেখানে গ্রামের সদানন্দ
চট্টোপাধ্যায়ের বাড়িতে তার 3-4টি ছেলে ছিল, তাদেরকে পড়াতাম এবং দুবেলা খাওয়া দাওয়া পেতাম এবং তাদের সঙ্গে স্কুল করতাম এবং তাদের বাড়ি থেকে হায়ার সেকেন্ডারি পাস করি। হায়ার সেকেন্ডারি পাস করে আমি চাঁদা আদায় করে আবার বিধানচন্দ্র কলেজে ভর্তি হই কমার্স গ্র্যাজুয়েটে নিয়ে। সংক্ষেপে বলুন। হ্যাঁ, কমার্স গ্র্যাজুয়েটে ভর্তি হই, কিন্তু আমার ওখান থেকে যাতায়াতের সুবিধা ছিল বলে নিকটবর্তী একটা শীতলা গ্রামে নন্দীদের বাড়িতে আমি একটু জায়গা পাই। তাদের ওইরকম ছিল, তাদের ছেলে মেয়েরা ছিল এবং খাওয়া দাওয়া পেতাম। সেখান থেকে আমি বিকম পাস করি। বিকম পাস করার পর চাকরি করতে সেখানে একটা স্কুলে শিক্ষকতা পাই এবং শিক্ষকতা করতে করতে আমার তখন ইমপ্লিমেন্টেশনের কার্ড ছিল। ইমপ্লিমেন্টেশনের কার্ড থেকে আমি হিন্দুস্তান ফার্টিলাইজারে চাকরি পাই। এটা কত সাল হবে? হ্যাঁ, কত সাল? সেটা ছিল হিন্দুস্তান ফার্টিলাইজার 72 সালে। 72 সালে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আমাদের সঙ্গে নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলেই স্বাগত আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। দিশাইদা দেখছেন, দিশাইদা লিখেছেন বিষ্ণুদা আমার গডফাদার এবং নির্মল দা সত্যি একজন নির্মল মানুষ। ভজন দাও দেখছেন বাঁকুড়া থেকে, শ্রদ্ধা জানাই দুই সাহিত্যিক এবং প্রিয় সঞ্চালককে। ভজন দা একদিন আসুন, আমার অনুরোধ রইল, আপনার সাক্ষাৎকার নেওয়ার খুব ইচ্ছে। দিশাইদাকে তো বলেইছি, দিশাইদাকে আসছেন না। আমি জানি না কি অপরাধ করেছি, বারবার করে দিশাইদাকে আমি বলছি দিশাইদা আসুন, আপনার কথা কবিতা শুনবো। তো যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, নির্মল ব্যানার্জি মহাশয় এবং আমাদের সকলের প্রিয় বিষ্ণু সামন্ত মহাশয়। এবার একটু বলি যে যেহেতু নির্মলদা একটু অসুস্থ, তো সেই জন্য ওনার একটু আমাদের এই সঞ্চালনে একটু অসুবিধা হবে, ওনার একটু কানে শোনার একটু অসুবিধে রয়েছে। তো সেই জন্য তো যাব। তো আমি আমি ওনাকে এবার বিষ্ণুদা কিছু বিষ্ণুদা একটা কথা বলছিলেন আপনি, এই কথাটা একটু আপনার কাছ থেকে শুনবো। যে আপনি কালকে বলছিলেন যে কয়েকজনের নাম যাদের কথা একটু আগে তুমি সেই প্রশ্ন করেছিলে, সেটা সে সম্বন্ধে আপনি একটু বলুন। মানে এই মুহূর্তে কজনের কথা বলতে পারবো জানি না। এখন আমি কয়েকজনকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কেউ যদি সন্ধান মানে জানেন আর কি, তাহলে জানাবেন। যেমন একজন বুদ্ধদেব চক্রবর্তী সনন বলে একটি পত্রিকা বার করতেন এবং আমি কয়েকটা সংখ্যার প্রচ্ছদও করে দিয়েছিলাম। তার একটি কবিতার বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলাম। খুব ভালো লিখতেন কবিতা, আমাদের প্রিয় ছিলেন কবিতার জগতে। অথচ তারপরে হঠাৎ আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ যদি জানেন জানাবেন। আরেকজন যেমন মুক্তিপদ দে, তার কবিতাও আমার খুবই ভালো লাগে। সিটি সেন্টারের সিমেন্ট পার্কে তার বাড়ি গেছি, কিন্তু তাকেও আর আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আর এরকম আরও কেউ আছেন। আর যারা এখান থেকে মানে পৃথিবী থেকে আর কি চিরবিদায় নিয়েছেন, যেমন প্রদীপ্ত হাজরা, যেমন অনিকেত পাত্র, অসাধারণ তাদের লেখা ছিল, অথচ তাদেরকে আমরা হারিয়েছি। তো আরও কেউ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি একটা কাগজে লিখে রেখেছিলাম, সেটাও আনিনি, যে কয়েকজনকে আমি খুঁজছি যারা লিখতেন অথচ এখন হয়তো আর লেখেন না। তারপর আরেকজন মানে এত ভালো কবিতা লিখতেন, কি অভিমানে কি কারণে তিনি যে কবিতা লেখা বন্ধ করে দিলেন, তিনি রঞ্জন ঘোষাল, ডাক্তার রঞ্জন ঘোষাল। তার বিয়েতে কলকাতায় তার বাড়ি আমরা গেছিলাম এবং সেই উপলক্ষে তার একটি কবিতার বই আমরা কয়েকজন মিলে বার করে দিয়েছিলাম। ক্যাকটাসে না রুমালে ক্যাকটাস ফুল, বইটার নাম ছিল। এত ভালো যে দেশ পত্রিকাতেও তার কবিতা বেরোতো এবং এখানকার সব পত্রিকাতেও তার কবিতা রয়েছে। একটা নিজেও একটা গামবুট বলে একটা পত্রিকা বার করতেন, তার প্রচ্ছদও আমি করেছি। অথচ তার লেখা আজকাল আর দেখা যায় না। কেন? তিনি কি লেখা ছেড়ে দিয়েছেন? কিন্তু কেন?
এরকম আছে অনেক আর কি। হ্যাঁ, ধন্যবাদ বিষ্ণুদা। তো বিষ্ণুদা একটা কাজ করছে যেটা আমার খুব ভালো লাগছে। বিষ্ণুদা প্রতি রবিবার একটা করে পোস্ট দিচ্ছে, সেই সব হারিয়ে যাওয়া মানুষ, সেই সব মানুষদের আমাদের অঞ্চলের যেসব বই যারা সেই সময়কার বই এবং সেই সময়কার কিছু সাহিত্য চর্চা নিয়ে। তো আমি বলবো বিষ্ণুদাকে নিয়ে যে এটা নিয়ে একটা গবেষণামূলক বই করার জন্য। তো আমার তো খুব আগ্রহ লাগে এই যে হারিয়ে যাওয়া মানুষদের কথা বলতে, তাদের কথা শুনতে। তো যাই হোক, নির্মলবাবু, এবার আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আপনি লেখালেখি শুরু করলেন কবে থেকে? আর লেখা থেকে আমি তো হিন্দুস্তান পাটলার জয়েন করার পর হ্যাঁ। আমি আমাকে তো ভবিষ্যৎ দেখতে হবে। আমি তো আর এখানে লেখালেখি করতে আসিনি, আমি এসেছিলাম চাকরি করতে। চাকরি করতে করতে আমার উন্নতি হয়, এক বছর 2 বছর মতো প্রমোশন পেয়ে আমি ওই অ্যাকাউন্ট সেকশনের হেড হয়ে যাই, মানে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার হয়ে যায় কয়েক বছরের মধ্যে। তখন তো আমার লেখালেখি কোনো প্রশ্ন ছিল না। এবং একটা আসানসোল থেকে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকাতে আমি একটি গল্প পাঠিয়েছিলাম, বাবা আর লাঠি। সেই বাবা লাঠির গল্পটা এরা খুব সুন্দর করে চেপেছিল এবং সেই থেকে আমি লেখালেখি শুরু করি। মানে আমার প্রায় এই অবসরের শেষ দিকে তখন থেকে লেখালেখি শুরু করি। আগে থেকে লেখালেখি শুরু করিনি, তবে আমার কবিতা পাঠ করতে, আবৃত্তি করতে এবং বই পড়তে গেলে ভালো লাগতো। লেখালেখি শুরু করি এবং সেখান থেকেই আমি দুর্গাপুরের পৃথ্বী চক্রবর্তী আরও নানা রকম আছে, প্রচুর গল্প লিখতাম, প্রচুর গল্প লিখতাম এবং ভুলে যেতাম যে আমি গল্প লিখেছি। কিন্তু আমার খুব ভালো লাগতো যেহেতু। তারপরে আমাদের কলকাতায় হেড অফিস ছিল, কলকাতায় যাই, যাতায়াত করি, সেখানে পত্রিকার সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়। যেমন কুমারেশ ঘোষ, আরও অনেকেই আছে, এই মুহূর্তে হয়তো সবাই নাম বলা। কুমারেশ ঘোষ মানে সেই জ্যোষ্ঠীমধু পত্রিকার সম্পাদক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কুমারেশ ঘোষের ছোট পত্রিকা, ছোট লিখতাম। হ্যাঁ হ্যাঁ, জ্যোষ্ঠীমধু পত্রিকা। হ্যাঁ, জ্যোষ্ঠীমধু। হ্যাঁ, জ্যোষ্ঠীমধু। হ্যাঁ, জ্যোষ্ঠীমধু দিয়ে লেখা শুরু করি এখানে। তারপরে ওখানে একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে তারা আমাকে পয়সাও দিত। আচ্ছা, আপনি তখন থেকেই মানে এই হাস্যরসাত্মক লেখেন, মানে যে গল্প লিখছেন সেগুলো হাস্যরসাত্মক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর বলুন আপনার মানে বই কখনো বেরিয়েছে? তারপরে বই বের করেছে আমার এখানে আছে প্রায়। দেখেন একটু, এই যে আমাদের সঙ্গে রয়েছেন নির্মলবাবু সম্প্রতি প্রকাশিত বই, একটি লাস্ট বই, গল্পের বই বেরিয়েছে। হ্যাঁ, বইটিতে লেখা রয়েছে ছোট গল্পের বৃত্তে দুর্গাপুর। বইটির নাম প্রতীক্ষা। তার মানে এই বইয়ের গল্পগুলো দুর্গাপুরকে বেশ করে লেখা বলে তো আমার মনে হচ্ছে। আমি পড়ার আগেই যা মনে হচ্ছে আমার আর কি। তো তারপরে বলুন। সমরেশ ঘোষ এবং শেখর আহমদের, যেটা আমাদের বিমানদাও লিখতেন, সেই পত্রিকাতে লিখি। একটা এমন হয় যে প্রতি মাসে আমার একটা করে রোমর্চনা বেরোতো। হ্যাঁ, বিমানদা একটা কথা বলি। বিমানদা আমাকে ফোন করে বলছিলেন যে নির্মলবাবু আসবেন, তুমি নির্মলবাবুকে আমার কথা বলো যে আপনি যে বিমানদার সঙ্গে কিছু রম্য রচনা লিখতেন সেই সময় বিমানদার অনুরোধে কোনো একটা পত্রিকায়, সেই কথাই আপনি বলছিলেন, বলুন। হ্যাঁ, সেই যে কলকাতার যে পত্রিকায় বিমানদা এবং আপনি লিখতেন, সেই কথা কিছু বলুন। কলকাতায় লিখতাম, মানে আমাদের কলকাতা ছিল আমার অফিসের হেড অফিস। হ্যাঁ হ্যাঁ, আমাকে সেখানে মাসে 1-2 করে যেতে হতো। যেতে গেলে আমি ওই লেখকের সঙ্গে যোগাযোগ করতাম। কোনো পত্রিকার নামটা কি জানো? তটরেখা, জ্যোষ্ঠীমধু, তারপরে পত্রপাঠ একটা খুব দারুণ পত্রিকা। আমি অনেক সংখ্যা কিনেছি। প্রতি সংখ্যায় একটা করে আপনার লেখা দেখেছি, আপনার লেখা দেখেছি, পড়েছি। হ্যাঁ, ওদের অনুষ্ঠানে গেছি এবং ভালো লেগেছে। সমরেশ বাবুর সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা, আপনি কি দুর্গাপুর সাহিত্য সভার সঙ্গে যুক্ত ছিলেন?
সাহিত্য সভা। দুর্গাপুর সাহিত্য সভা কি হ্যাঁ, সমকণ্ঠ প্রথম দিকে ছিলাম। প্রথম থেকে ছিলেন প্রথম এই থেকে ছিলাম। সমকণ্ঠর সঙ্গে। হ্যাঁ, প্রথম দিকে ছিলাম কৃষ্ণদেব। এবং সমকণ্ঠের আমি একবার সম্পাদক হয়েছিলাম, কিন্তু আচ্ছা, আমি আচ্ছা, সে continue করেননি, প্রচার হ্যাঁ, করতে হ্যাঁ। পারিনি। হ্যাঁ, তো বলুন সে তারপরে দুর্গাপুর সাহিত্য সভা নিয়ে বলুন। প্রদীপ ঘোষের পত্রিকা সপ্তাহে বছর একটা করে বিরত হ্যাঁ, ছবি হ্যাঁ, টবি দিয়ে হ্যাঁ, এখানে আছে। সব জায়গাতে আমি প্রচুর লিখেছি। মিদনাপুর, আমি পশ্চিমবঙ্গে এমন কোনো পত্রিকা নেই যেখানে আমি হ্যাঁ। লিখিনি। বাহ, হ্যাঁ, কিন্তু আমাকে বলা হচ্ছিল তাহলে দেশ টেশ বড় পত্রিকা কেন লেখেননি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বললাম যে আমি তো শেষ দিকে সাহিত্যটা করেছি, যখন হ্যাঁ, হ্যাঁ, রিটায়ার হবো প্রায় 60 বছর বয়সে। হ্যাঁ। সেই সময় দেশ পত্রিকা লিখতে গেলে অনেক যত্ন করতে হয়, বা বছরে আমার হয়তো একটা লেখা একটা বেরোচ্ছে। লেখা বেরোবে, অনেক অসুবিধা আছে। হ্যাঁ, 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 কিন্তু আমার লিটল ম্যাগাজিনে আমার অনেক লেখা অনেক বেরোবে। লেখা বেরোবে, ঠিক। আমি- একদম আমরাও সেইভাবে হ্যাঁ। মানে লিটল ম্যাগাজিনের লেখক হয়ে হ্যাঁ, আছি এখনো। হ্যাঁ, এবং হ্যাঁ। যদি ভালো লেখা হয়, হ্যাঁ, যদি গন্ধ থাকে, যদি পত্রিকা ভালো, ফুল যদি ভালো থাকে, তাহলে গন্ধটা লুকানো যায় না। ঠিক। আমি জানি যে আমি যদি ভালো লিখতে পারি, লিটল ম্যাগাজিনে লিখলেও মানুষ পড়বে, হ্যাঁ। বড় লেখা হ্যাঁ, লেখে পড়বে, আর বড় পত্রিকা লিখলে আমি বড় লেখক হয়ে যাবে, হ্যাঁ। বড় লেখক হয়ে যাব, এটা আমি ভাবতাম না। হ্যাঁ। কাজে আমি নিজের মনে করে লিখে গেছি। হ্যাঁ। কারণ আমি প্রথমে বলেছি যে আমি দুর্গাপুরে ছিলাম চাকরি করতে, হুম। মানুষ করতে, এবং এই যে লেখক হতে আসেনি। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি কিন্তু আপনি যেভাবে লেখক হ্যাঁ। হলেন, যেভাবে লেখক হলেন, এবং আপনি এতখানি পরিচিতিও পেলেন। হ্যাঁ। পরিচিতি কতখানি পেয়েছেন আপনি হয়তো জানেন না, না। কিন্তু আমি জানি যে অনেকেই আপনাকে চেনে, যে হাস্যরসাত্মক লেখা আপনি যে রেগুলার লিখে গেছেন। আচ্ছা, আমি এবার একটু ওনাকে বিরতি দিচ্ছি। আমি এবার বিষ্ণুদার কাছে যাব। আপনি একটু চাটা খান, চাটা একটু খেয়ে নিন। তবে আমার লেখালেখির সম্বন্ধে আমি বলি। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি বিষ্ণুদাকে একটু প্রশ্ন করবো। বিষ্ণুদাকে করে নিই। ঠিক আছে। না, না, এটা আপনার। আর আমি চা খাবো। তো বিষ্ণুদা, আপনি তো আছেন, আপনাকে তো সবসময় পাওয়া যায় না, এবং সবথেকে বড় বিষয় যে বিষ্ণুদা আসে দুর্গাপুরে, আমি খুব সমৃদ্ধ হই। এবং বিষ্ণুদা তো থাকে না বেশি দিন, হয় একদিন থাকার পরেই বলে যে না আমি থাকবো না, চলে যাওয়ার কথা বলে, তখন খুব মন খারাপ করে। তো এটা হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, বিষ্ণুদার কাছে আমার প্রশ্ন, যে একটা কঠিন প্রশ্ন রাখছি, যেহেতু বিষ্ণুদা তো খুব বিজ্ঞ পণ্ডিত মানুষ। তো বিষ্ণুদা, যদি দুর্গাপুরের ইতিহাসের সাহিত্যের স্বর্ণযুগ বলা যায়, তাহলে আপনি কোন সময়টাকে বলবেন? একদম বিশ্লেষণ করে কার্যকারণ সহ ব্যাখ্যা করুন। না, এই মুহূর্তে সেটা বলা মুশকিল আছে। তবে এইটুকু বলবো যে ব্যাখ্যা করে বিষয়টা হ্যাঁ, আমি যখন আসি ততদিনে এই নিম সাহিত্য আন্দোলন বলে যে এখানে যে আন্দোলনটা হয়েছিল, সেটা অনেকটা থিতিয়ে গেছে। তার আগে যে স্বগত একটা উচ্চমানের পত্রিকা বেরোতো, সেই পত্রিকা কিন্তু মাঝে মাঝে বেরোচ্ছে, ঠিক আছে। আর নিম সাহিত্যের লেখকেরা মানে তারা কিন্তু শুরু করেছিলেন যেভাবে, পরের দিকে সকলেই যে এখানে ছিলেন তা নয়। তার ছাড়াও অনেকে হয়তো রিটায়ার করে যাচ্ছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু আবার নতুন করে এখন নিম সাহিত্য নিয়ে অনেক কাজ হচ্ছে, সে তো এখন দেখতেই পাচ্ছি। কিন্তু সেই সময় আমি যখন আসি তখন এখানে অনেক পত্রিকা আর নিম সাহিত্য তার পাশাপাশি রয়েছে। কিন্তু প্রথমে শুরু হয়েছিল যেভাবে উজ্জ্বল একটা ধাক্কা দিয়ে, সেই ধাক্কাটার ব্যাপারটা আমি চাক্ষুষ করিনি। তো যাই হোক, এতদিনে আবার আপনি নতুন করে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আমি বললাম যে দুর্গাপুরের সাহিত্যের স্বর্ণযুগ। হ্যাঁ, দুর্গাপুরের সাহিত্যের স্বর্ণযুগ ওইভাবে বলা যায় না, চলছে তো, এখনও চলছে। কিন্তু এই 80-র দশক থেকে, যে উন্মাদনাটা 80-র দশক থেকে বাকি ওই শতাব্দীর বাকিটা আর কি, মানে 2000 সাল কি 2005 সাল পর্যন্ত যে সময়টা, সেই সময়ে অনেক কাজ হয়েছে এখানে নানা ধরনের সাহিত্যের কাজ হয়েছে। বাংলা ভাষা চেতনা সমিতি বলে একটা সংস্থা গড়ে উঠেছে। দিশারি অনিকেত এরা সমস্ত যে করেছিল, এবং আমি তার সঙ্গে
মানে এত ভালো লেগেছিল যে আমিও মানে নিজেকে জড়িত করেছিলাম। তো আরও বহু কাজ হয়েছে এখানে, বহু বই বেরিয়েছে, অনেক পত্রিকা বেরিয়েছে সেই যে সময়টা। কিন্তু তারপরে ঠিক অতটা আর ইয়ে হয়নি। এর মধ্যে গোষ্ঠীটা এর মধ্যে বয়স হয়ে গেছে অনেকের, রিটায়ার করে চলে গেছেন অনেকে। তবে ত্রিষ্টুপ পত্রিকা ব্রজকুমার সরকারের, সে কিন্তু এই দুর্গাপুরে বসেই এমন বিশেষ বিশেষ কয়েকটি সংখ্যা করেছে, যার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। খুব ভালো কাজ এখানে করেছে। আর এই যে রণজিৎ গুহ, তিনি কুমারমঙ্গলম পার্কে দোল উৎসব করতে গিয়ে আসলে সেটা বিশাল একটা সাহিত্য উৎসবই হতো। সেটা একটা বিশেষ আকর্ষণ ছিল কুমারমঙ্গলম পার্কে। তো এরকম একটা সময়টাকেই বলা যায় যে দুর্গাপুরের সাহিত্যের স্বর্ণযুগ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিষ্ণুদা। আসলে আমি বিষ্ণুদাকে এরপরে যাচ্ছি আরও প্রশ্ন। এবার নির্মলবাবুর কাছে যাব। নির্মলবাবু বলুন। এটা আমাকে বলা হয় যে ছোট গল্পকার, রম্যরচনাকার বলা হয়, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগতো প্রবন্ধ লিখতে। আমি শরীরচর্চা লোক হয়ে আমি প্রতি সংখ্যাতে একটা করে প্রবন্ধ লিখেছি বিভিন্ন বিষয়ে। আর একটা সংবাদ বলে একটা পত্রিকা বেরোতো বর্ধমান থেকে, সেই সংবাদের প্রতিটি সংখ্যাতে 5 পথায় আমার একটা করে প্রবন্ধ থাকতো। হ্যাঁ, যার ফলে বর্ধমান লোকও আমাকে বেশি করে চেনে এবং এখন আদান প্রদান যোগাযোগ সবই আছে। আচ্ছা, সেই সব প্রবন্ধ কীরকম বিষয়ের উপর ছিল সব? ওই প্রবন্ধগুলোর বিষয় কি ধরনের ছিল? প্রবন্ধগুলো স্থানভিত্তিক বেশি করে হতো। হ্যাঁ, যেমন ধরুন আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে দুর্গাপুরের পথঘাট, শিল্পাঞ্চলের পথঘাট। সুন্দর। শিল্পাঞ্চলের পথঘাটটা যখন আমি দেখলাম প্রথম আনন্দবাজারে, হ্যাঁ, প্রথম আনন্দবাজারে, সেখান থেকে শরীরচর্চা লোক ছাপলো। তারপরে আবার যশ, হ্যাঁ, সর্বডিটি যশ, সে ছাপলো, তারপরে ছাপলো। তা আমি দেখলাম যে আমার একটা দেখা 4 জায়গাতে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, 1800 শতাব্দীর আগে দুর্গাপুরে কোনো পথঘাট ছিল না, টেলিভিশন। আমি তো খুব ভালো পেলাম যে যদি আমি প্রবন্ধ লিখি এগুলো থাকবে, কারণ আমি তথ্য দিয়ে যাচ্ছি। এবং সেইগুলোকে নিয়েই আমি ওই দুর্গাপুর সম্বন্ধে ইতিবিতে দুর্গাপুর আমি দেখেছিলাম। আর রম্যরচনা একটা হালকা বিষয়, মানুষ পড়তো, হাসবে, ভুলে যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু আমার দুর্ভাগ্য হলো সবাই আমাকে মনে রেখেছে রম্যরচনাকার বলে, কিন্তু আমি যেহেতু প্রবন্ধ রেখেছি সেখানে আর কেউ খোঁজ খবর রাখেনি। আমি তো কতটা জানি না যে আপনি এত প্রবন্ধ লিখেছেন। যোগাযোগ ছিল, আপনি ভালোবাসছেন। কিন্তু এই যে প্রবন্ধ লেখা, এই তো আমরা প্রবন্ধ লিখতে ভয় পাই, কারণ খাটতে হবে, সেজন্য অনেক তথ্য সংগ্রহ করতে হবে। আপনি সেগুলো করেছেন, সেই সব প্রবন্ধ তো মূল্যবান। দুর্গাপুরের সাহিত্য সভার সঙ্গে তার যোগ ছিলাম প্রথম থেকে। সাহিত্য সভাটা যখন হলো তখন আমি ছিলাম। আচ্ছা, আপনি যে এত ধরনের লেখা লিখেছেন, এই যে এত লেখা লিখেছেন, তার মধ্যে কোন ধরনের লেখা লিখে আপনি বেশি আনন্দ পেয়েছেন? অন্যদের লেখা লিখে, গল্প না প্রবন্ধ না রম্যরচনা? প্রবন্ধ লেখা। বাহ, সেটা আমরা এতদিন সেটা ওয়াকিবহাল ছিলাম না ততটা। আনন্দবাজার দেশ থেকে প্রত্যেকের চিঠি লিখেছি, প্রচুর চিঠি লিখেছি। আমি দেখতাম বিদ্যাপুরে একজনে লিখতো, চিঠি লিখতাম। চিঠি মানে আলোচনা করা। আর সকালে প্রবন্ধ গেলাম মধুসূদনকে গিয়ে, আমার প্রবন্ধ লিখতে ভালো তথ্য দিয়ে সাহায্য দিয়ে জানি যে এই লেখাগুলো মানুষ পড়বে, এগুলো হারাবে না। কিন্তু আমার গল্পের বইটা কালকে ডাস্টবিনে পড়ে থাকবে, কে পড়লো? আর এই যে গল্পটা আমাদের দিলাম, এখানে দেখবেন দুর্গাপুরে যে সমস্ত ঘটনা ঘটেছে আমি আসার পর থেকে, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে নিয়ে গল্প। বইটা অসাধারণ, অসাধারণ। এই যে সেই বই।
প্রতীক্ষা। হ্যাঁ, প্রতীক্ষা। বলুন তারপরে প্রশ্ন। আরও অনেক বই আছে, আমাকে পুরস্কারও পেয়েছি। আমাকে হ্যাঁ, পুরস্কার আপনি কি কি পুরস্কার পেয়েছেন? মানে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন? পুরস্কার হ্যাঁ। এখানে লেখা আছে। লেখা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বইটিতে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বিষ্ণুদার কাছে যাব। বিষ্ণুদা, নির্মল বাবুকে একটু বিরতি দিচ্ছি। অনেকে দেখছেন, যেমন দিশাইদা লিখেছেন যে গামবুট সঙ্গে পত্রিকার সঙ্গে দিশাইদাও যুক্ত ছিলেন এবং রঞ্জনের কোনো খবর পাই না, অসুস্থ ছিলেন বলে শুনেছিলাম। সৈয়দ আতাউর রহমান দা দেখছেন, পরেশ দাও দেখছেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন আমাদের রবিবাসরীয় সাহিত্য আড্ডা স্বপ্নের করিডোরে আয়োজিত। তো আমাদের রয়েছে দুই বিশিষ্ট সাহিত্যিক, নির্মল ব্যানার্জি এবং আমাদের সকলের প্রিয় বিষ্ণু সামন্ত মহাশয়। তো বিষ্ণুদা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যেটা প্রচ্ছদ নিয়ে। আপনি তো সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর প্রচ্ছদ করেছেন। ইদানিং আপনার প্রচ্ছদ নিয়ে খুব আপনার কাছে শুনেছি এর অভিজ্ঞতা ভালো নয়, এবং প্রচ্ছদের যে বিবর্তন এবং সারা লিটল ম্যাগাজিন থেকে শুরু করে মফস্বলে যে প্রচ্ছদ হয়েছে এবং আপনার করা প্রচ্ছদ, সেসব নিয়ে কিছু বলুন। সেসব নিয়ে আর কি বলবো? না, আপনি আরেকটা জিনিস, ইদানিং যে বিতর্কগুলো হচ্ছে, আপনার প্রচ্ছদ করতে আর ভালো লাগছে না, হয়তো শারীরিক কারণে বা আপনার নিজের একটা কষ্ট রয়েছে, সেসব নিয়ে একটু বলুন। প্রচ্ছদ আসলে তো শুরু করেছিলাম লিটল ম্যাগাজিনের জন্য, এবং লিটল ম্যাগাজিনকে ভালোবেসে, লিটল ম্যাগাজিনের পয়সা কোথায়, তো যার জন্য লিনো কার্ড প্রচ্ছদ করে প্রচ্ছদ আমার জীবনের শুরু। সে যে কত প্রচ্ছদ করেছি, প্রতি সংখ্যায় নতুন নতুন ছবি দিয়ে, তার সীমা সংখ্যা নেই। কখনো লেটারিং করে, কখনো ছবি দিয়ে, সবই লিনো কাট করে, এবং প্রেসে দাঁড়িয়ে থেকে ছেপে দেওয়া। বেশি রঙের কাজ হলে কী টেকনিকে সেটা করতে হবে, সেজন্য প্রেসের লোককে শেখানো, কারণ প্রেসের লোকেরা তো ওই জিনিসটা জানতো না। তো যাই হোক, সে যুগ অতিক্রম করে তারপরে এলো সিল স্ক্রিন, আমি এঁকে দিলাম, তারপর সেটা মোটামুটি সিল স্ক্রিনে ছাপা হলো। সেটাও পর যখন কম্পিউটার এলো, তখন শুধু এঁকে দেওয়া, তারপর সেটাকে ডিজিটালে ছাপা। তাহলে তো বলা যেতে পারে যে ছাপার অনেক উন্নতি হয়েছে, ছাপার সুবিধে হয়েছে। আপনি তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, আমি খুশি তো বটেই, কারণ যেমন রঙে এঁকে দিচ্ছি তেমন করে হচ্ছে। কিন্তু আগে যেরকম ইনভলভ থাকতাম একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, একটা পৃষ্ঠার কোন জায়গায় কতটা ফাঁকা থাকবে, কোন জায়গায় কিভাবে ছাপতে হবে, প্রেসের লোককে নির্দেশ দিয়ে, এবং আমার সামনেই ছাপা হচ্ছে, রংটা নির্বাচন করে দেওয়া। কিন্তু এখন সেটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমার ছবি নিয়ে প্রচ্ছদ হয়েছে, অথচ বইয়ের ভেতরে লেখা আছে প্রচ্ছদ গুগল থেকে সংগৃহীত। এইগুলো তো মানে এগুলো কি বলবো, মানে 2 নম্বরই কাজ আর কি। তারপরে আরেকটা কথা, যে আগে প্রচ্ছদ শিল্পীকে কোনো সাম্মানিক দেওয়ার রেওয়াজ ছিল না, আমি চাইতামও না, আর কেউ দিতে চাইলে আমি খুব হেজিটেট করতাম নিতে। কিন্তু এখন রেওয়াজই হয়েছে, যারা প্রচ্ছদ করে দেবেন, যেরকম কাগজ কিনতে গেলে টাকা লাগে, ছাপতে গেলে টাকা লাগে, প্রচ্ছদ শিল্পীর জন্য সেরকম কিছু টাকা লাগে। সেই জন্যে আমার কোনো নির্দিষ্ট রেট নেই, যে যা দেন আমি তাই নিই। কিন্তু কিছু কিছু এমন ঘটনা ঘটে যায় যার জন্য আমি মনের শক্তিটা হারিয়ে ফেলি। যেরকম একটা বললাম যে আমারই ছবি ব্যবহার করে তার প্রচ্ছদ করেছে, অথচ সেখানে আমার নামটা দেওয়া দূরের কথা, টাকা তো অনেক আরও দূরের প্রশ্ন, সেখানে লিখে দিয়েছে প্রচ্ছদ গুগল থেকে সংগৃহীত। আপনার ছবি ফেরত দেয়নি, সেটা বলুন। হ্যাঁ, সেটা একটা ছবি ফেরত দেয়নি না, ছবি কাউকে বলি যে আমার অরিজিনাল ছবিটা ফেরত দিয়ে যাবে ছাপার পর, সেটা অনেকেই দেন, আবার কেউ সেটা দেন না এবং হারিয়ে দেন, সেটা পরে হারিয়ে ফেলেন। মানে অথচ প্রতিবারেই বলেন যে আপনার ওটা সুরক্ষিত আছে, সযত্নে আছে, আপনি যখনই চাইবেন তখনই পাবেন।
অথচ আমি যখন চাইছি তখন বলছে ও আপনার কোনো চিন্তা নেই, আমরা এখনই চাইছি। বলছে না, এখন হবে না, 2 দিন পরে। সে 2 দিন পর আর 2 বছর পেরিয়ে গেলেও সে 2 দিন আর আসছে না। তো এরকম ধরনের ঘটনা ঘটলে মনে কষ্ট লাগে, এই আর কি। যাই হোক, এবার আমরা বিষ্ণুদার কাছ থেকে কিছু কথা শুনলাম, আবার পরে যাচ্ছি। আবার নির্মল বাবু কিছু ব্যক্তিগত কথা বলবেন, এবং নির্মল বাবু এবং আপনি যে সেই সময়কার যে সাহিত্য সভা হতো সেই সম্বন্ধে কিছু বলবেন। আমাকে একটু ব্যক্তিগত কথা না বললে ব্যাপারটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনি বলুন। বলছি যে আমি তো চাকরি জীবনের শেষ দিকে, আমার তো 2টি মেয়ে, হ্যাঁ, 2টি মেয়ে বিয়ে দিয়েছি, পণ দিয়েছি। তারপরে বাড়ি কিনলাম পরে, কারখানা রুগ্ন, অবস্থাটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু তখন কিন্তু সাহিত্য আমাকে পয়সা দিয়েছে, অর্থাৎ আমি সংবাদে লিখতাম, হ্যাঁ, তারপরে দৈনিক সাপ্তাহিক কাগজে লিখতাম, এরা পয়সা দিত। শেষমেশ আমাকে বলরাম দে আমাকে ডেকে নিয়ে যায়, সঙ্গে ছিল সুনজি প্রসাদ আর কী নাম, মানবেন্দু। এরা আমাকে ডেকে নিয়ে যায় এবং বলরামের বাড়িতে কাজ করি লেখার পরিবর্তে, পয়সা কিছুটা সুর হয়। এরা বর্তমানে হঠাৎ যখন সেখানে ছাড়লাম, তখন হঠাৎ ভগবানের মতন একজন বন্ধু, তিনি থাকেন বারমুড়াতে। তার মা বাবা নেই, আমারও মা বাবা নেই, দারুণ বন্ধুত্ব হয়ে গেল। সে আমাকে অশেষ সাহায্য করে, টাকা পয়সা থেকে আরম্ভ করে চিকিৎসা সব সাহায্য করে। আমার এখন অর্থের অভাব নেই, আমি বেশ ভালোই আছি। তবে শরীর বয়স হয়েছে 85 প্লাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, মানে সকলেরই বয়স, আমাদেরও বয়স হচ্ছে, শারীরিক তো অসুবিধে হবেই কিছু। তবুও আপনি কি এখনও লেখালেখি চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখনো প্রতিদিন লিখি। প্রতিদিন লেখেন? হ্যাঁ। বাহ, এর থেকে সুখবর আর কি হতে পারে? প্রবন্ধ পাঠালাম আমার মোবাইলে আসে, আজকে একটা পত্রিকা প্রবন্ধ পাঠালাম। হ্যাঁ, এই মনের দিক থেকে এই যে সচলতা, দৈহিক অসুবিধাকে অতিক্রম করে, হ্যাঁ, এ তো মানে পড়তে হয় আর কি। প্রবন্ধ লিখতে গেলে পড়তে হয়, জানতে হয়, পড়ে আর প্রবন্ধ আসে, তাতে আনন্দ পাই। আপনি হাতেই লেখেন? না, মোবাইলে। আচ্ছা, মোবাইলে লেখেন। আগে টাইপিস্ট হয়ে গেছি। টাইপিস্ট হয়ে গেছি, বাহ বাহ, খুব ভালো। সেই সময়টা সাহিত্য, আচ্ছা, সেই সময় মানে এখানে দুর্গাপুরে অনেক সাহিত্য সভায় আপনি যেতেন? বলেন না, সেই সময় কথা স্মরণ করে তো কান্না পায়। হ্যাঁ, বলুন, আপনি একটু বলুন। তখন আমরা দেখেছি, আমরা যে অঞ্চলে ছিলাম সেই অঞ্চলে সাহিত্য ছিল না, কিন্তু এটা একদম সত্য। প্রত্যেকটা পাড়াতে একটা করে পত্রিকা বের হতো, একটা পত্রিকা বের হতো, সবাই সাহিত্য নিয়ে আলোচনা, সাহিত্য সভা হতো। এবং সেই সমস্ত সাহিত্য সভাতে প্রচুর খাওয়া দাওয়া হতো। হ্যাঁ, সারাদিন ধরে সাহিত্য হতো। সমাকণ্ঠ হয়েছে, তারপরে আমাদের এই নিখিল ভারতবঙ্গ সাহিত্য হয়েছে, ইস্পাতে চিঠি করতো, ইস্পাতে যেটা খুব ভালো পত্রিকা করে গেছে। তবে এই যে সম্পাদক পত্রিকা করে গেছে, এদের থেকে আমার ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগতো তারাপদ হাজরাকে। তারাপদ হাজরাকে কেন ভালো লাগতো না, ও ভালোবাসতো, নিজের অঞ্চলকে ভালোবাসতো, সেই অঞ্চলের সঙ্গে খোঁজ খবর লিখতে বলতো। তোমাকে যেই নির্মলদা আমাদের এই অঞ্চলটা নিয়ে লেখুন, এই ওকে ওনাকে নিয়ে লেখুন, একে নিয়ে লেখুন, সেই বলছো গল্প কবিতা লিখে কোনো হবে না, এদিক দিয়ে লেখুন, থেকে যাবে। এই যে তার মনোভাবটা, এবং যার ফলে এই যে বইটা বের করেছে, হ্যাঁ, এই বইটা অমূল্য সম্পদ। যে লোকগুলো দিকে বেরিয়েছে তাতে হারিয়ে যেত, ফুরিয়ে যেত, তাদেরকে চিনত না। আমরা তার নাম চিনিটি বেশি কিছু জানি না, এখন তো সবই। আচ্ছা, আমরা সেই বইটা দেখবো, কিন্তু আপনি সেরকম কয়েকজনের নাম বলুন যার সবাই, যেটা আমি তো মধু চট্টোপাধ্যায়কে নিয়ে রেখেছি। মধু চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছেন? বাহ, কেউ লেখেনি, তাকে নিয়ে কেউ লেখেনি, কিন্তু আমি লিখেছি, এবং সবাই বলছে নাকি আমার লেখাটা খুব ভালো হয়েছে। তিনি যে এত কিছু করেছেন, দুর্গাপুর নিয়ে, দুর্গাপুরের সাহিত্য নিয়ে,
হ্যাঁ। আচ্ছা, তাকে নিয়ে মানে তেমন কিছু লেখা ও, নেই? তাকে নিয়ে লিখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আপনি সেটা করেছেন। আচ্ছা, সেরকম আর তাকে নিয়ে লিখি, আপনাকে রোমর্জনা পড়তে হবে না। হুম, যদি মধুবু লেখাটা পড়েন আমার এতে, তাহলে আপনাকে আমার রোমর্জনা পড়তে হবে না। মধুবু জীবনেরই একটা রোমর্জনা। বাহ হ্যাঁ, বাহ, হাসির ব্যাপার। এবং প্রত্যেকটি লেখকের নাম ধরে ধরে রেখেছি, কাকে কি বলে গেছে। বাহ। হাসি গেলো, হাসি। আচ্ছা, আপনি কি তখন মধুদার সঙ্গে মানে তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে এইসব তথ্য সংগ্রহ করেছেন? হ্যাঁ, আপনি সেই তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? মধুদার কাছ থেকেই? মধুদার সঙ্গে মধুদার কে ছিল না, মাঝে হ্যাঁ, মাঝে সে জানি, আমি তো আমার দেখছি, বাড়ি হ্যাঁ। চলে আসতেন, হ্যাঁ। খাওয়া দাওয়া করতেন। হ্যাঁ, 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 হ্যাঁ। মধুদার সঙ্গে মিশতাম। হ্যাঁ, হ্যাঁ। এবং ওনার সম্বন্ধে অনেক পড়েছি, অনেক গল্প লিখেছি ওনার সম্বন্ধে, অনেক তাহলে তো রোমর্চনা, সে ওনার বইটা সম্বন্ধে অনেক মানে রোমর্চনা অত্যন্ত লিখেছি। মূল্যবান বই। ওনার রোমর্চনা লিখেছি, গল্প লিখেছি ওর মেলায় সম্বন্ধে। বেরিয়েছে। ওকে তো মেরে ফেলা হয়েছে, এটাই তো সত্য, জানেন যে হ্যাঁ, যে তুমি মানে বাবা অবহেলায় তিনি মারা গেছেন, এটা টাকাগুলো জানি। নষ্ট করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব করে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং তার সংগ্রহ ছাড়া নিশ্চিহ্ন। কিন্তু মধুসূদন আমার গুরু ছিলেন, হ্যাঁ। সুধাংশু সেন, সুধাংশু সেন, তাকে নিয়ে লিখেছেন আপনি? তাকে নিয়ে লিখেছি, কিন্তু খুব একটা ভালোই লিখিনি। আচ্ছা, কিন্তু উনিও ভালো কবি ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ ভালো কবি ছিলেন। আর কাকে নিয়ে লিখেছেন? আর আমাদের তো আপনার তো বন্ধুই ছিলেন আমাদের, বিমান চট্টোপাধ্যায়, আপনি, তারপরে আরও অনেকে, কৃষ্ণদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃণাল বণিক। তো হ্যাঁ, যাই হোক, অনেকেই দেখছেন, শান্তময়দা দেখছেন আসানসোল থেকে, ষষ্ঠীপদ পাল দেখছেন, ষষ্ঠীদা দেখছেন, হাসপাতালে রয়েছেন। তাড়াতাড়ি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। লাকিও এসছেন, জয়েন করেছে। তারপরে ষষ্ঠীদা লিখেছেন যে কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি। নমস্কার সকলকে, আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আজকে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক, নির্মল বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় বিষ্ণু সামন্ত মহাশয়। তো বিষ্ণুদা, আপনার কাছে যাবো এবার, একটু আরেকটা প্রশ্ন করবো। নির্মলদার কথা শুনছিলাম, তারপর আবার নির্মল বাবুর কাছে ফিরবো। তো বিষ্ণুদা, এই অঞ্চলের আঁকা আঁকি নিয়ে আপনার কাছে একটু শুনবো। আপনি তো এই এক সময় লিখেছিলেন স্বরূপগুপ্ত ছদ্মনামে। তো এছাড়া সেরকমভাবে আমাদের এখানে কোনো আর্ট গ্যালারি বা আর্ট এক্সিবিশন তো এখন খুব কম হচ্ছে, মাঝে মাঝে হয় সৃজনীতে। তো সেই রকমভাবে আপনি একবার আক্ষেপ করেছিলেন যে বড় আর্ট গ্যালারি হলো না। তো এবং সেই সব মানুষের কথা বলুন যারা অঙ্কন শিল্প নিয়ে কাজ করেছেন, সেই সব হারিয়ে যাওয়া মানুষ। হ্যাঁ, এই মুহূর্তে তো সকলের নাম বলা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে অনেকেই মানে ছবি আঁকার চর্চা করেছেন। তাদের যৌথ এক্সিবিশন কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে হয়েছে বা বিভিন্ন জায়গায় হয়েছে। সেরকম অনেক শিল্পী আছেন, যেমন যারা নেই এখন, আমি তার কথাই প্রথমে বলবো। বাদল ভট্টাচার্য আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু তিনি অত্যন্ত গুণী শিল্পী ছিলেন। আর অশোক চট্টোপাধ্যায়, তিনিও আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে আছেন দীপঙ্কর দত্ত, অসাধারণ কাজ তার। তিনি এখন মানে হয়তো বেশি হাঁটাচলা করতে পারেন না, কিন্তু ঘরে বসেই তিনি এখনও ছবি আঁকেন। আচ্ছা, আর তার পরের প্রজন্ম যারা, সেরকম অনেকেই আছেন। শ্যামল গাঙ্গুলি, অমল গড়াই, তারপর কমল কুশারি, এরকম আরও অনেকে আছেন আর কি, যারা ছবি আঁকেন নিয়মিত, এবং ছবি আঁকার একটা বিশেষ চর্চা এখানে আছে। এবং সেটা উপেক্ষার নয়, সেটা বরং একটা আর্ট গ্যালারি এখানে থাকলে যেটা হতো, নিয়মিত ছবি এক্সিবিশন করা শিল্পীদের পক্ষে যেমন দরকার আছে, তেমনি দর্শকদের ছবি দেখার অভ্যেস তৈরি হওয়ার জন্য এখানে একটা আর্ট গ্যালারির দরকার। আমি বারে বারে সেইটা জানাই, কিন্তু কে করবে, কিভাবে হবে? এটা সরকারি উদ্যোগ ছাড়া কি ব্যক্তিগত উদ্যোগে সম্ভব?
আমার আরেকটি ঘটনা আছে। আচ্ছা আরেকটি ঘটনা নির্মলবাবু, আছে। হ্যাঁ, আচ্ছা বলুন। আমি 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 ওই আবৃত্তি করতে ভালোবাসতাম বরাবর, বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা। কিন্তু আমি তো আমার তো আমার তো অ্যাকাউন্টসের কাজ ছিল, পড়াশোনা করার সময় পেতাম না। তো একদিন পবিত্র সরকারের একটা প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে অভিভূত হয়ে গেলাম। কিন্তু আমার তখনই মনে হলো রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাকে জানতে হবে, কী করে জানবো? তখন বললো যে পছন্দ করে একটা বড় বই আছে, এটা পড়তে হবে। আমরা আজ আমার সারা জীবনে তো সময় নেই, পড়তে হবে। সেই বছর ছিল 150 বছর রবীন্দ্রনাথের। তা বিশ্বাস করবেন, আমি তো এই দুর্গাপুর এবং আমাদের সিটি সেন্টারে যেতাম, রবীন্দ্রনাথ সম্বন্ধে সমস্ত পত্রিকায় যে সমস্ত লেখা বেরোত, রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রচুর লেখা বেরোত প্রত্যেকটা সংখ্যাতে, এমনকি স্টেটমেন্ট থেকে আরম্ভ করে আনন্দবাজার, বসুমতী, সব পত্রিকাগুলোকে আমি কিনেছি, সব পত্রিকাগুলো কিনেছি, আমার কাছে আছে। সেই পত্রিকাগুলো পড়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি অনেক প্রবন্ধ লিখেছি। এখন ইদানিং আমি ওই আর কি ওই আম্রকুঞ্জে ওদের একটা রবিবার রবীন্দ্রনাথ সম্বন্ধে বক্তব্য রেখে আমি সেখানে শুনি এবং যতটুকু জানি আমি জবাবও দিই রবীন্দ্রনাথ সম্বন্ধে। আর এবারে হয়তো একটা প্রবন্ধ বেরোবে বাইজু সাবর্ত রবীন্দ্র সম্বন্ধে। আমি রবীন্দ্র সম্বন্ধে প্রচুর লিখেছি। আমার দারুণ ভালো লাগে ওনার কবিতা। একটা ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথ মানে একটা গান লিখেছেন না, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তো আমাদের মনে হয় যে তিনি অন্যের উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে লিখেছেন, কিন্তু আমাদের কাছে তিনি ঈশ্বর, মানে তিনি আমাদের জীবনের ধ্রুবতারা। অনেক সংকটে, অনেক সময় আর কি, দুঃসময় তিনি আমাদের বাঁচিয়ে দেন। আচ্ছা, আমি কিন্তু নাস্তিক, আমি ঠাকুর দেবতা বিশ্বাস করি না। হ্যাঁ, রবীন্দ্রনাথ করতে তাহলে আমাকে পথ দেখাবে কে? হ্যাঁ, তো আমার বলতো যে আর কি রবীন্দ্রনাথের কবিতায় আমাকে পথ দেখাতো। বিপদে মরে রক্ষা করো, এই নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন কেন করি ভয়, দুঃখ তাপে বিশেষিতে নাই দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। আমি ওর কবিতা পড়েই আমি পথ দেখেছি জীবনে। ঠাকুর দেবতা পুজো, ব্রাহ্মণের ছেলে, পয়সা থাকলে দ্রব্য রোজগার হতো, সেদিকে যাই। যাই হোক, নির্মলদা খুব সুন্দর বা আপনি বললেন, বিষ্ণুদাও খুব ভালো কথা বলছেন। এখানে অসিত বরণ দাস দেখছেন, লাকি চট্টরাজ দেখছেন। অসিত বরণ দাস একটা খুব ভালো প্রশ্ন করেছেন, যেটা বিষ্ণুদাকে উত্তর দিতে হবে। লিখেছেন যে ইদানিং দুর্গাপুরের সাহিত্য চর্চায় এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন, এবং আগেও কি এই গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? বিষ্ণুদা এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন আমারও খুব ভালো, অনেক ধন্যবাদ অসিত বাবু, আপনি এই প্রশ্ন করেছেন। তো বিষ্ণুদাকে খুব বিস্তারিতভাবে আমার মানে অগ্রজ হিসেবে এর উত্তর দিতে হবে এবং এর সমাধানও বলতে হবে। বিষ্ণুদা এড়িয়ে গেলে চলবে না, কিন্তু আপনি সেই সময়কার আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনাকে প্রশ্ন করছি, আপনি এড়িয়ে যাচ্ছেন। এবং আরেকটা করেছেন অসিত বাবু প্রশ্ন, এগুলো একটু বলে নিই। যে ভালো হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠান দেখে আজকে অনেক মানুষ অনুষ্ঠান দেখছেন। তো লিখছেন যে অসিতবাবু লিখেছেন যে বিষ্ণুবাবু দুর্গাপুর ছেড়ে চলে গেলেন কেন, উনি কি দুর্গাপুরে ফিরে আসবেন? না, আমি দুর্গাপুর ফিরে গেলেও আমি বিষ্ণুদাকে বলেছি, আমি বিষ্ণুদাকে দুর্গাপুর ছাড়তে দেবো না। আমি ওই জন্য ফোন করে খুব বিরক্ত করি, আসুন আমার বাড়িতে, না আসলে আপনাকে হবে না, মানে প্রচুর ফোন করি, লাস্টে বিরক্ত হয়ে বলে ঠিক আছে আমি যাচ্ছি। তাও একদিনের জন্য আসে, এমন মানে কি বলবো, কিছুতেই দুর্গাপুরে মন টেকে না। আমি জানি না কেন দুর্গাপুরে মন টেকে না। তো বিষ্ণুদা দুটো প্রশ্নের উত্তর দেবেন, গোষ্ঠীদ্বন্দ্ব আর দুর্গাপুর ছেড়ে চলে গেছেন কিনা সেই সব প্রশ্ন। দুর্গাপুর আসলে আমার যখন চাকরি শেষ হলো তখন আমি কোয়ার্টার, গোষ্ঠীদ্বন্দ্বটা হ্যাঁ বলছি, তখন আমি কোয়ার্টারটা তো আর কিনিনি, সেজন্যে কোয়ার্টারটা হাতছাড়া হলো। তারপর আমি থাকবোটা কোথায়? পরে অ্যাপ্লাই করেছিলাম 2 বার, এবং সেই অ্যাপ্লাই করার পর গোটা টাউনশিপ চষে বেরিয়েছি যে পছন্দের 3টে কোয়ার্টার দিতে হবে, কিন্তু সবই ব্যর্থতায় গেছে। কোনোবারেই আমার নাম ওঠেনি যে আমি কোয়ার্টার পাচ্ছি। ফলে কোয়ার্টার আমি কিনতে পারিনি, চেষ্টা করেও কিনতে পারিনি, ফলে দুর্গাপুর ছাড়লাম। আচ্ছা, এই যে দুর্গাপুর ছেড়ে আমি অনেক দিন চলে গেছি 2009 সাল থেকে, তারপরে এখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা এসবের প্রশ্ন জয়ন্ত করছে,
তো সেগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন, কারণ না, ওই যে আপনি না খবর তো রাখেন। কঠিন এই জন্য যে আমি তো এখানে থাকি না, আমি সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খ জানিও না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে সবটা খারাপ, এটাও আমি বলি না, কারণ সব জায়গাতেই কোথায় নেই। আমি যেখানে যেখানে থেকেছি সারা জীবনে, যেখানে যেখানে মানে সাহিত্যের পরিমণ্ডল গড়ে উঠেছে, প্রত্যেক জায়গাতেই দেখে এসেছি, সে মেদিনীপুরেও, কলকাতাতেও, বোলপুরেও। কিন্তু ফেসবুকে কি এরকম কাদা ছড়াছড়ি ছিল, ছিল মানে না, তখন তো মোবাইল ছিল না, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেটা কখনো মতের অমিল হলেও মনান্তর ছিল না। মনান্তর কখনো ছিল না। আরতি দাও আমাকে বলেছিল, মনান্তর কখনোই ছিল না। ছিল না, ছিল না, মতান্তর ছিল, মনান্তর ছিল না। কারণ একই সঙ্গে বসে আড্ডা হতো, তর্ক হতো, হ্যাঁ, এই চরম তুমুল তর্ক হতো। কেষ্টদার সঙ্গে অনেকেই মতান্তর ছিল, কিন্তু মনান্তর ছিল না। হ্যাঁ, কিন্তু পরে আবার দেখা যেত না, পরের দিন আবার আড্ডায় সবাই একসঙ্গে জড়ো হয়েছে। সেই দিনটা আমরা বোধহয় আর ফিরে পাবো না। ঠিক আছে। আর অবশ্যই অবাঞ্ছিত এগুলো, যে গোষ্ঠীদ্বন্দ্বটা যখন মানে এই কাদা ছোড়াছড়িতে গিয়ে পৌঁছায়, এটা কোনো মতেই কাম্য নয়, কোনো মতেই কাম্য নয়। তবে গোষ্ঠীদ্বন্দ্ব একটু থাকলে হয় কি, যে এনার্জি বাড়ে, মানে আরও কাজ করে দেখাবো, ওর থেকে আমি আরও ভালো করব, এরকম একটু প্লাস পয়েন্টও আছে অল্প স্বল্প। কিন্তু সেটা ওই মানে একটা খারাপ পরিস্থিতির দিকে গেলে, সেটা মুখ দেখা দেখি বন্ধ হলে, এই জিনিসটা কোনো মতেই কাম্য নয়। কারণ আমাদের দেখে তো লোকে কি শিখবে, তাহলে লোকে কি ধারণা করবে যে এদের নিজেদের মধ্যেই এত দ্বন্দ্ব, তাহলে মানে সাধারণ মানুষ কি করবে? এটা ঠিক না। বাহ, খুব সুন্দর। আমি তো বলিনি, খুব সুন্দর বললেন বিষ্ণুদা এই কথাটা আমাকে শ্রদ্ধেয় আরতি কুমার বসু মহাশয়ও কদিন আগে বলেছিলেন, যে দেখো জয়ন্ত, আমাদের সময় বিমানদার সঙ্গে কথা ছিল, বা বিমান বা চট্টোপাধ্যায়, কেষ্ট চট্টোপাধ্যায়, সকলের সঙ্গে মতান্তর ছিল, কিন্তু আমাদের মনান্তর ছিল না। আমরা কিন্তু কথা বলতাম একে অপরের। যেটা বিষ্ণুদা বললেন, যে সত্যি যে এখন যেটা চলে গেছে, ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে, কাদা ছুরি ফেসবুকে, ওপেন প্ল্যাটফর্মে। তো যাই হোক, আমি সেটা আর কি বলবো, এটা ইগনোর করাই এখন একটা বড় উপায়। তো যাই হোক, আমাদের অনেকেই দেখছেন, আপনারা সকলে দেখছেন এবং প্রশ্ন করছেন। অসিতবাবু থেকে তাপস কুমার দে রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট সাহিত্যিক। নির্মলবাবু খুবই অসুস্থ, তাও উনি এসেছেন, আমরা সত্যি ওনার জন্য কৃতজ্ঞ বোধ করছি। তো আপনি কিছু বলবেন, বলুন। আমি কিছু বলি। আমার যে সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, যিনি এখানে বসে আছেন, বিষ্ণু সামন্ত, তিনি আমাকে কৃষ্ণ শিশুর ধারাবাহিক রচনা লেখার সুযোগ করে দিয়েছিলেন। ওনাকে ভালো কবি করে জানেন। আরেকটা কথা কেউ বলছে না, যে বিষ্ণুবাবুর থেকে ভালো কবি ছিলেন ওনার মিসেস রায়। আপনার থেকে ভালো কবিতা লিখতেন। অবশ্যই আমি অবশ্যই স্বীকার করি এটা। হ্যাঁ, তার কবিতা আমরা পড়েছি, কিন্তু আজ কেন কোথাও কেন আলোচনায় আসছে না, এটা তো ঘটনা। তারপরে আপনার চলে যাওয়ার পর যে বিপর্যস্ত জীবন আপনার এসেছিল, সেই সময় কি সবাই খবর নিয়েছিল? তবে আজকে বলতে বিশেষ কেন ছেড়ে চলে গেল? হ্যাঁ, না, আবার সহযোগিতার হাতও বাড়িয়েছিলেন অনেকে রক্তদানের জন্য বাঁকুড়া থেকে অনেক তরুণ প্রজন্ম ছুটে এসেছিল। আর এখানে দুর্গাপুরে কিছু, আমার স্ত্রীকে বাঁচানোর জন্য হাসপাতালে যখন 17 বোতল রক্ত লাগবে, তো সেই সহযোগিতাগুলোও পেয়েছি। আবার এটাও ঠিক যে তাকে নিয়ে দুর্গাপুরে এখানে আলোচনা আর হয় না।
খুব সুন্দর কথা বললেন নির্মলবাবু, সত্যি তাই যে আমরা আমাদের মানে অগ্রজদের বা সেই সব মানুষদের কথা সেই জন্য আমি বিষ্ণুদাকে প্রথমেই বলছিলাম যে আমাদের এটা নিয়ে আপনার কিন্তু একটা কাজ করা উচিত। অনেক মানুষই হারিয়ে যাচ্ছে। সেই সময় আমাকেও অনেকে ফোন করে বলে যে হ্যাঁ, আমাদের পত্রিকার তরফ থেকে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা একটা করা হয়েছিল, তাতে কিছু মানুষের নাম উঠে এসেছিলো, অনেক মানুষের নাম, এবং আমি চাই এরকম সেই সব হারিয়ে যাওয়া মানুষদের কথা উঠে আসুক। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমি শেষ প্রশ্ন দুজনকেই করব, একটি প্রশ্ন যে আমাদের দুর্গাপুর শহরের বা বৃহত্তর দুর্গাপুর শিল্পাঞ্চলের কি যেমন আগে যেরকম দেখেছিলেন বা এখনকার কি পরিবর্তন এবং দুর্গাপুরে কি ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কি বার্তা রয়েছে, আপনারা দুজনেই দেবেন। প্রথমে বিষ্ণুদা বলবেন। হ্যাঁ, এখানে সেই সাহিত্য চর্চার পরিমণ্ডল আবার ফিরে আসুক। কোথাও কোথাও হচ্ছে না তা নয়। এই যে আরবিকার পার্থজিৎ ভক্ত, তিনি মাঝে মাঝে যে আসর বসান, তারপর এরকম, আর জয়ন্ত তো মানে লড়ে যাচ্ছে একেবারে সাহিত্যের জন্য। তার নিজের বাড়িতে এই যে সাক্ষাৎকার, তার পত্রিকা, তার আর্কাইভ, এইসব নিয়ে অনেক কাজ এখন করে যাচ্ছে। আচ্ছা, তারপর রাজীব ঘাটি, সে তার মতন করে যাচ্ছে কাজ নানান সময়। তো নতুন যে প্রজন্ম আরও উঠে আসছে, আরও নতুন অনেকে লেখক এবং লেখিকা আমি দেখতে পাচ্ছি এখন, অনেকেই মানে এখানে দুর্গাপুরের। আমি অনেককে চিনি, অনেককে মানে সামনাসামনি চিনিও না। আর যেমন আচ্ছা, অন্তরা সরকার কি দুর্গাপুরে এসছেন কলকাতা? আচ্ছা, তার লেখা লাকি চট্টরাজ, কাকলি গোহরক্ষী, তারপর তেমনি আরও নানা মানে লেখিকারাও উঠে আসছেন, নতুন লেখিকা আর কি। এগুলো সাহিত্যের সুলক্ষণ, দুর্গাপুরের ভবিষ্যৎ এরা। দুর্গাপুরের রাজীব ঘাটি আসার পর থেকে দুর্গাপুর সাহিত্যের ভিতরে প্রাণ ফিরে পেয়েছে। সে অনেকগুলো সভা সমিতি করেছে, উৎসব টুৎসব করেছে। আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বার্তা দিন। হ্যাঁ, এই যে নতুন প্রজন্ম আসছে, তাদের সম্পর্কে কিছু বার্তা দিন, যাতে তারা সাহিত্যমুখী হয়, মোবাইলমুখী না হয়ে সাহিত্যমুখী হয়। আমাদের শহর নিয়ে সাহিত্যমুখী একালে সবাই হয়েছিল, আবার হবে কি না, কিন্তু তাদের শিক্ষাটাকে ঠিক করতে হবে। তো এই তো এটা গোড়ার কথাটাই আপনি বলেছেন। সেটা যদি হয়, স্কুল পড়াশোনা করে অটোমেটিক তা চলে আসবে। সাহিত্য তো ভালো জিনিস, হ্যাঁ, সাহিত্য তো অত্যন্ত ভালো জিনিস। মানুষ লিখবে, পড়তে সেটা তাদের হবে। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর হয়, মানুষের জীবিকা নিশ্চিত হয়, তাহলে নিশ্চয়ই হবে। এগুলো আগে দরকার। আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু এটা হবে, হওয়া উচিত। আর এই আমাদের দুর্গাপুর শহর, এই শহরটার যে একটা মানে যে সংস্কৃতির একটা কেন্দ্র হয়ে উঠেছিল এক সময়, সেইটা কি এখন নিম্নমুখী? সেটা কি আর আগের মতন মানে তার ভবিষ্যৎটা কি? মানে এখানে পাস করছে, ভালো রেজাল্ট করছে, দিয়ে বাইরে চলে যাচ্ছে, চাকরি নেই বলে। তাহলে সাহিত্যের জগৎ কি অন্ধকার হয়ে যাবে এখানকার? না, বিশেষ করে যারা একটু মধ্যবিত্ত ছেলে, সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়ছে, ঠিক আছে, বাংলাজি পড়ছে, বাংলাটা তারা তত একটা পড়ছে না, বাংলাজি, এবং তারা ভালো ইংরেজিও শিখে না, বাংলাও শিখে না। এটা আমরা ঘরেই আছি। কিন্তু তারই মধ্যে কেউ উঠে আসছে না, সেরকম চর্চা করে কাউকে দেখিনি। ভবিষ্যৎ হবে কিনা জানি না। মিশেছি, ছেলেদিকে জিজ্ঞাসা করছি, সবাই ছুটছে বেকাঁদে করে ইংলিশ মিডিয়াম স্কুলে এবং প্রাইভেট স্কুলে। তা আমার স্কুলটাকে, শিক্ষাটাকে ঠিক করতে হবে। শিক্ষা ঠিক করলে অটোমেটিক সব আসবে। আমি একজনের কথা বলতে ভুলে গেছি, সুবীর ঘোষ তার উজ্জ্বল এক ঝাঁক পত্রিকায়, অত্যন্ত সুন্দর একটি পত্রিকা তিনি এই দুর্গাপুর থেকে বার করতেন এবং এখনও করে যাচ্ছেন, ঠিক আছে। তো সেই নামটা এত সুন্দর, আমার ইচ্ছে হচ্ছে বলতে যে দুর্গাপুরে আবার উজ্জ্বল এক ঝাঁক
নতুন প্রজন্ম উঠে আসুক। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আজকের মতো অনুষ্ঠান আমরা প্রায় এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যারা দেখছেন, এবং অসিতবাবু দেখছেন, উনিও অনেক প্রশ্নও করেছেন। ধন্যবাদ অসিতবাবু, আপনিও একদিন আসুন। আপনি অনেক কিছু জানেন এই অঞ্চলে, শিল্পাঞ্চলের, আপনার কথাও অনেক দিন শুনতে চাই, বারবার আপনাদের অনুরোধ করছি আপনারা আসুন। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, এবং নির্মলবাবু আপনাকেও অনেক আন্তরিক ধন্যবাদ, নমস্কার আমাদের পত্রিকার তরফ থেকে। খুব ভালো থাকবেন। হ্যাঁ বিষ্ণুদা, আপনাকেও অনেক আমাদের পত্রিকার তরফ থেকে নমস্কার সবাইকে। নমস্কার সবাই, খুব সবাইকে আমার নমস্কার জানাই, যারা ধৈর্য ধরে শুনেছেন, আমাদের মতো সামান্য সাহিত্যিকদের কথা শুনলেন, আমরা প্লাবিত হলাম, খুব আনন্দ পেলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।